আমরা দিনের শুরুতে যদি জানতে পারি যে আজকে সারাদিন আবহাওয়াটা কেমন থাকবে এবং এই মুহূর্তে ট্রাফিক আপডেট কেমন, তাহলে সারাদিনের পরিকল্পনা সাজানো আমাদের সহজ হয়। এখন ঘড়ির কাঁটা বলছে 8টা পেরিয়েছে, অর্থাৎ অফিস যাওয়ার সময় কিন্তু অনেকের হয়ে গিয়েছে। তাই সবাইকে আবহাওয়ার আপডেট এবং ট্রাফিক আপডেট জানানোর জন্য আমাদের ক্ষুদ্র একটি প্রয়াস থাকে গুড মর্নিং বাংলাদেশে। সে খবর জানাতে আরেকটি সেটে আছেন আমাদের সহকর্মী আমিরুল ইসলাম আলিফ। ইমন, আপনাকে আরও একবার ধন্যবাদ। যেমনটি আসলে বলছিলেন, ঘড়ি কাঁটা এরই মধ্যে কিন্তু 8:07, অর্থাৎ যারা অফিসমুখী যাত্রী আছেন তারা হয়তো এরই মধ্যে বের হচ্ছেন বা বের হতে শুরু করেছেন। তো সেই ক্ষেত্রে আবহাওয়া পূর্বাভাস এবং কোথায় আসলে যানবাহনের চাপ কেমন, পুরো রাস্তার একটি চিত্র জেনে নিলে সারাদিনের পরিকল্পনা সাজাতে অনেকাংশেই তাদের জন্য জীবনটা সহজ হয়ে যায়। আর তাদের জীবনকে সহজ করতে আমাদের নিয়মিত আয়োজনে আজ আমি আপনাদের সঙ্গে আছি। যেমনটি আসলে বলছিলাম, শুরুতেই আমরা দেখে নিতে চাই যে বিশ্বের বিভিন্ন দেশের আসলে বায়ুমান সূচকে কে কোথায় আছে, কোন দেশের বায়ুমান আসলে কেমন। তো সেটা দেখাতে আমরা সুইজারল্যান্ড ভিত্তিক জরিপ সংস্থা IQAir এর সূচক অনুযায়ী যদি বলে রাখি, যাদের বায়ুমান সূচক আসলে 0 থেকে 50-এর মাঝে থাকে তাদের আমরা বলি বায়ুমান অত্যন্ত স্বাস্থ্যজনক অবস্থায় রয়েছে বা ভালো। যাদের 51 থেকে 100-এর মাঝে থাকে সেটি মোটামুটি বায়ুমান, সেটিও মোটামুটি ভালো, তবে কিছুটা দূষণ মাত্রা রয়েছে সেখানে। এর পাশাপাশি যদি 100-এর উপরে উঠে যায় সেক্ষেত্রে আসলে কিছু নির্দিষ্ট শ্রেণী, অর্থাৎ শিশু কিংবা বয়োবৃদ্ধ যারা রয়েছেন তাদের জন্য সেটি আসলে ঝুঁকিপূর্ণ হয়ে দাঁড়ায়, এবং 150-এর উপরে উঠে গেলে সেটি আসলে অস্বাস্থ্যকর বায়ু। তো সেই জায়গায় প্রথম শীর্ষস্থান ধরে রেখেছে আজ ব্রাজিলের সাও পাওলো, অর্থাৎ তাদের কিন্তু বায়ুমান সূচক 15 এবং তারা শীর্ষস্থানে উঠে এসেছে দীর্ঘদিন পর। এর পাশাপাশি দ্বিতীয় স্থানে রয়েছে আয়ারল্যান্ডের শহর ডাবলিন, তাদের বায়ুমান সূচক 17। তারপরেই রয়েছে তৃতীয় স্থানে রয়েছে চায়নার হাংঝু প্রদেশ, যেখানে বায়ুমান সূচক 20। এর পাশাপাশি অস্ট্রেলিয়ার দুটি শহর রয়েছে 4 এবং 5 নম্বরে, অস্ট্রেলিয়ার মেলবোর্ন এবং সিডনি রয়েছে। মেলবোর্নের বায়ুমান সূচকের কথা যদি বলে রাখি সেটি 21 এবং সিডনির 22। তো এ পর্যায়ে শীর্ষ যে 5টি শহর রয়েছে সেই শহরগুলো নিয়ে কথা বললাম। বাংলাদেশের অবস্থান ঠিক কোথায় সেটি যদি আমরা জানার চেষ্টা করি, দুঃখজনক হলেও মোস্ট পলিউটেড সিরিজে গেলে বাংলাদেশকে শীর্ষস্থানেই পাওয়া যায় মোটামুটি প্রথম 10টি শহরের মাঝে। আজ ঢাকার অবস্থান রয়েছে দেখা যাচ্ছে 10 ছাড়িয়ে গেছে, অর্থাৎ 14তম স্থানে রয়েছে ঢাকা, এবং বায়ুমান সূচক কিন্তু কিছুটা উন্নতির দিকে আজ ঢাকার 100-এর নিচে রয়েছে, অর্থাৎ 98, যেটি আসলে মডারেট বা ভালো। অর্থাৎ কিছুটা বৃষ্টিপাতের পর যেমনটি হয়ে থাকে বায়ুমানকে কিছুটা উন্নতি ঘটে, সেটি আসলে ঢাকার বায়ুতে দেখা যাচ্ছে যে 98, এবং বায়ুমান সূচকে তাদের অবস্থান দূষিত দেশগুলোর তালিকায় 14তমতে রয়েছে। তবে এই জায়গায় যদি আমরা এলাকা ভিত্তিক বায়ুমান নিয়ে কথা বলতে চাই, ঢাকার বিভিন্ন স্থানে আসলে বায়ুমান বিভিন্ন রকম থাকে। এই পর্যায়ে যেমনটি আসলে প্রায় প্রতিনিয়তই আমরা দেখতে পাই গুলশান, বাড্ডা, নিকেতন এই পাশটাতে বায়ুমানের পরিস্থিতি কিন্তু বেশ খারাপ থাকে, যেটি আজ দেখা যাচ্ছে না। গুলশানে 92, নিকেতনে 88, এবং এই পাশে যদি কল্যাণপুর, শ্যামলী এই দিকটাতে যদি দেখার চেষ্টা করি সেখানে 107, 110 রয়েছে। অর্থাৎ মোটামুটি আজ কিন্তু বাংলাদেশের বায়ুমান অন্যান্য দিনের চাইতে কিছুটা ভালো, অর্থাৎ বায়ুমান সূচকে কিছুটা উন্নতি হয়েছে বাংলাদেশের। এ পর্যায়ে যদি আবহাওয়ার পূর্বাভাসটি আপনাদের জানিয়ে দিতে চাই, ঠিক এই মুহূর্তে তাপমাত্রা 28 ডিগ্রি সেলসিয়াস, যেটি আসলে অনুভূত 33 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। অর্থাৎ এই পর্যায়ে যেমনটি আসলে হয়ে থাকে বায়ুমান সূচকের পাশাপাশি বায়ুর যে আর্দ্রতা, সেই আর্দ্রতার কারণে কিন্তু বাতাসের তাপমাত্রা 28 ডিগ্রি সেলসিয়াস থাকলেও সেটি আসলে অনুভূত হয় 33 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি, এবং এই আর্দ্রতার কারণে কিন্তু বায়ুর যে বায়ুমান সেটিও কিন্তু বেশ নিম্নমানের দেখাচ্ছে। আজ এয়ার কোয়ালিটি পুয়ার দেখাচ্ছে, অর্থাৎ এটিও বেশ নিম্নমানের বায়ু হিসেবেই চিহ্নিত হচ্ছে। এর পাশাপাশি যদি আমরা বৃষ্টির পূর্বাভাস নিয়ে কথা বলি, যেমনটি আসলে দেখতে পাচ্ছি সকালের দিকে তেমন কিন্তু আসলে বৃষ্টির কোনো পূর্বাভাস নেই। দুপুর পর্যন্ত আসলে বেশ রৌদ্র ঝলমল দিনের সম্ভাবনা দেখা যাচ্ছে, এবং তাপমাত্রা কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিছুটা বেড়েছে। 31 ডিগ্রি সেলসিয়াস, 33, 34, 35, অর্থাৎ দুপুর পর্যন্ত তাপমাত্রা বাড়তে থাকবে, এবং দুপুর 2টার কাছাকাছি সময় এখানে কিন্তু কিছুটা বৃষ্টির পূর্বাভাস দেখানো হচ্ছে যে বৃষ্টির কিছুটা সম্ভাবনা রয়েছে, এবং সেই বৃষ্টির সম্ভাবনার পাশাপাশি কিন্তু এখানে যেমনটি আসলে ধারণা করা হচ্ছে যে তাপমাত্রাও কিছুটা কমবে, এবং পরবর্তীতে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু তাপমাত্রা কিছুটা কমে আসবে, সেই সঙ্গে আর্দ্রতাও কিছুটা বাড়তে থাকবে। অর্থাৎ মোটামুটি আবহাওয়ার পূর্বাভাস নিয়ে যদি বলতে হয় এই ছিল আসলে আবহাওয়ার সর্বশেষ। এ পর্যায়ে যদি আমরা যানবাহনের কথা যদি বলি, যে সড়কে ঠিক যানবাহনের চাপ আজ কেমন, এ পর্যায়ে যেমনটি হয়
হয় যে দিনের এই সময়টাতে আসলে অফিসগামী যাত্রী যারা রয়েছেন তারা রাস্তায় বেরিয়ে পড়েন বা বের হতে শুরু করেন এবং তার প্রভাব কিন্তু সড়কে পড়তে শুরু করে, অর্থাৎ যানবাহনের চাপ বাড়তে থাকে। ঠিক এই মুহূর্তে ঢাকার কোথায় কোথায় যানবাহনের চাপ বেশি রয়েছে সেই বিষয়গুলো নিয়ে যদি কথা বলতে হয় তাহলে বরাবরের মতো যেমনটি হয় যে এ পর্যায়ে যে হাতিরঝিল হয়ে যে রামপুরা বাড্ডার যে রাস্তাটি রয়েছে সেই রামপুরা বাড্ডার রাস্তায় কিন্তু কিছুক্ষণ আগে অর্থাৎ 8টার কিছুক্ষণ আগেও আমরা দেখছিলাম এখানে কিন্তু যানবাহনের চাপ তেমন ছিল না, তবে এর মধ্যে যানবাহনের চাপ বেড়ে গেছে। অর্থাৎ যারাই হাতিরঝিল হয়ে রামপুরা বাড্ডা হয়ে অর্থাৎ রামপুরা ইউলুপ ঘুরে সেই রাস্তাটি ব্যবহার করবেন তাদেরকে আসলে বেশ সময় হাতে নিয়ে বের হতে হবে যেন এই যানবাহন বা যানজটের যে প্রভাব সেটি যেন আপনার কর্মজীবনে না পড়ে। এর পাশাপাশি মালিবাগের এই পাশটাতেও কিন্তু এরই মধ্যে যানবাহনের চাপ বেড়ে গেছে, অর্থাৎ যানজট দেখা যাচ্ছে। এবং যদি এ পাশে আমরা মতিঝিলের কথা বলি, মতিঝিলে কিন্তু এখনও তেমন যানবাহনের চাপ দেখা যাচ্ছে না, অর্থাৎ কিছুটা যানবাহনের চাপ কম রয়েছে, যানজট এখনও সেভাবে শুরু হয়নি, তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যানজট বাড়তে পারে। সেক্ষেত্রে আপনাদের কিছুটা সময় হাতে নিয়ে বের হতে হবে এবং আপনাদের সময় বাঁচাতে আপনারা অনেকেই মেট্রো রেল ব্যবহার করতে পারেন যদি আপনাদের এই মতিঝিল পৌঁছাতে হয়। এর পাশাপাশি যদি আমরা শাহবাগ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় এই এলাকার কথা যদি বলি, সেখানে কিছুটা যানবাহনের চাপ দেখা যাচ্ছে এবং এর বরাবর হয়ে কাজী নজরুল ইসলাম এভিনিউ হয়ে এই যে সার্ক ফোয়ারার যে পাশটা সেখানেও কিন্তু যানবাহনের চাপ এরই মধ্যে বেড়ে গেছে। এরপর কিন্তু কিছুটা যানবাহনের চাপ কম থাকলেও এদিকে ফার্মগেটের এই পাশটাতে এসে আবার যানবাহনের চাপ দেখা যাচ্ছে, অর্থাৎ যানজট কিছুটা তৈরি হয়েছে। এবং তার পাশাপাশি বিজয় সরণির এই রাস্তাতেও কিছুটা যানজট রয়েছে। বেগম রোকেয়া সরণি অনেকাংশে ফাঁকা দেখা যাচ্ছে, তবে যারা মিরপুর 10 থেকে বেগম রোকেয়া সরণি হয়ে বিজয় সরণির দিকে আসতে থাকবেন তাদের কিছুটা যানবাহনের চাপ পোহাতে হতে পারে। তার পাশাপাশি মিরপুর 10 নম্বর যে ব্যাপার যেখানে আসলে যানবাহনের চাপ প্রায়ই দেখা যায় সেখানে কিন্তু আসলে যানবাহনের চাপ আজ এখনও তেমন শুরু হয়নি, কিছুটা কম রয়েছে। তবে এ পাশে মিরপুর 11 হয়ে যারা উত্তরার দিকে যাবেন, পল্লবী হয়ে উত্তরার দিকে যাবেন তাদেরকে কিছুটা যানবাহনের চাপ পোহাতে হবে। এর পাশাপাশি ঢাকার প্রবেশদ্বারগুলো নিয়ে যদি একটু বলতে চাই, সাপ্তাহিক কর্মদিবস, তবে সেই ক্ষেত্রে ঢাকার প্রবেশদ্বারে কিন্তু যানবাহনের চাপ তেমন থাকে না, অর্থাৎ ঢাকামুখী কিংবা ঢাকা থেকে বের হওয়া যাত্রীদের চাপ কম থাকে এই কর্মদিবসগুলোতে, তেমন তারই প্রভাব কিন্তু দেখা যাচ্ছে। এরই মধ্যে আমিনবাজার গাবতলী এই পাশটাতে রাস্তা কিন্তু বেশ ফাঁকা, অর্থাৎ এখানে যানবাহনের চাপ তেমন নেই। এবং আরেকটি প্রবেশদ্বার নিয়ে যদি কথা বলতে হয়, এই পাশে মহাখালী বাস টার্মিনাল নিয়ে কিন্তু যদি বলতে হয় সেখানে যানবাহনের চাপ রয়েছে, যেমনটি আসলে হয় যে টার্মিনাল থেকে বাস যেগুলো বের হয় সেই বাসগুলোর চাপের কারণে কিন্তু যানবাহনের কিছুটা প্রভাব পড়ে এবং যানজট তৈরি হয়। তো মোটামুটি এই পাশে তেজগাঁর এই পাশটাতে কিছুটা যানবাহনের চাপ রয়েছে, অর্থাৎ যারা এই রাস্তাটি ব্যবহার করবেন মহাখালী বাস টার্মিনাল হয়ে এই সামনের দিকে এসে তেজগাঁ হয়ে যারা এই পাশে যাতায়াত করবেন তাদের কিন্তু বেশ কিছু যানজট পোহাতে হতে পারে। তবে মোটামুটি যারা আসলে এই সড়কগুলো ব্যবহার করবেন যানজট হতে পারে এমনটি চিন্তা করে সময় হাতে নিয়ে বের হবেন, কেননা তাড়াহুড়ো করে কিংবা ট্রাফিক আইন ভঙ্গ করে গাড়ি চালানো কিংবা যাতায়াত করা কিন্তু ঝুঁকিপূর্ণ এবং যেমনটি আসলে বলা হয় যে সময়ের চেয়ে কিন্তু জীবনের মূল্য অনেক বেশি। তো সেই ক্ষেত্রে আপনারা ট্রাফিক আইন মেনে চলবেন এবং নিরাপদে আপনাদের গন্তব্যে পৌঁছাবেন এমন আশাই কিন্তু আপনাদের প্রতি সবার থাকে, পরিবারে থাকে, সেই দিকটি মাথায় রেখে আপনারা সড়কে চলাফেরা করবেন। তো এই ছিল আসলে আজকের আবহাওয়ার পূর্বাভাস এবং যানবাহনের যে সড়কে যানবাহনের যে চাপ সে বিষয়ে সবশেষ খবরাখবর। এ পর্যায়ে আমরা ফিরে যেতে চাই মূল স্টুডিওতে, সেখানে আছেন সহকর্মী সাদিক হাসান ইমন। আমিরুল ইসলাম আলিফ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি বিস্তারিতভাবে জানাচ্ছিলেন, দর্শকরা নিশ্চয়ই সেগুলো যদি পিক করতে পারেন তাহলে আজকে সারাদিনটা তাদের বেশ ভালোই যাওয়ার সম্ভাবনা রয়েছে।